সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ইসলামী আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করিম বলেছেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। ইসলামী আন্দোলনেরও একই কথা। বৃহস্পতিবারের সমাবেশে তারা আরও বলেছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। পিআর পদ্ধতির দাবিসহ কয়েকটি দাবি নিয়ে জামায়াত ইসলামী সহ 7 দলের কর্মসূচিতে একই সুরে কথা বলেছেন নেতারা। আর অন্যদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, পিআরের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় হাওয়া গরম, অস্থিরতার শঙ্কা। এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখান নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আলোচনার মধ্যেই রাজপথে ইসলামী দলগুলো, নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্কবার্তা খসরুর। চলতি মাসেই ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা প্রয়োগ করা হবে জাতীয় নির্বাচনে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকসু চাকসুতে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা। এবং জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য, গুম খুনে জড়িত অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি হাওয়া গরম, অস্থিরতার শঙ্কা। হাওয়া গরম বলতে আমরা রাজনীতির হাওয়াকেই গরম বুঝিয়েছি। আনিস আলমগীর ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে ছিল, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক তারা করছেন। আলোচনার মধ্যেই আবার রাজপথে নেমেছেন 5 দফা দাবিতে, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে। অনেকেই বলছেন যে রাজপথে হঠাৎ করে এই রাজনৈতিক দলগুলোর আন্দোলন, এতে আসলে রাজনীতিতে বিপর্যয়ের সংখ্যা বা অস্থিরতার সংখ্যা তৈরি হতে পারে। আপনার পর্যবেক্ষণ কি? রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? না, আপনি যেটা আশঙ্কা করছেন, আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কণ্ঠ সেরকম দেখছি যে আলোচনা যখন হচ্ছে সেটা আবার রাজপথে যাবে কেন? এটা তো আলোচনা টেবিলেই সমাধান হওয়ার কথা, এবং দীর্ঘ সময় ধরে ওনারা আলী রিয়াজকে নিয়ে মিটিং করছেন, চা খাচ্ছেন, আড্ডা মারছেন। তো এই অবস্থায় রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসছে, এই অবস্থায় কেন সমাধান হচ্ছে না? তাহলে সংস্কার কমিশন বা যারা বাস্তবায়নে এসব দায়িত্ব নিয়েছে তারা কি এতদিন কি করেছিল, তার কি উপহার দিয়েছে জাতিকে, যেতে আবার সেই টার্মোয়েলে যেতে হবে, আবার রাস্তায় যেতে হবে? এখন এটার জবাবও আমি আবার দেখলাম যে জামায়াতের মহাসচিব যিনি আছেন, ওনাকে মহাসচিব বলেন, সেক্রেটারি জেনারেল বলেন, তো উনিও দিয়েছেন যে আলোচনা টেবিলে সমাধান হচ্ছে না। আলোচনা টেবিলে যখন সমাধান না হয় তখন রাস্তায় যেতে হয়। ওনার বক্তব্য ঠিকই আছে, কিন্তু কোন জায়গায় ওনারা আটকে আছেন সেটা হচ্ছে জাতির কাছে প্রশ্ন। ওনারা পিআর পদ্ধতিতে ইলেকশন চান, খুব ভালো কথা। তো ওনাদের পিআর পদ্ধতির যে ইলেকশন চান সেটা, এবং সব দল, ওনারা যে বিএনপি বাদে আমার মনে হয় যে সবগুলোই অলমোস্ট চাচ্ছে পিআর পদ্ধতিতে। তো পিআর পদ্ধতি যদি কিভাবে নির্বাচন হবে, এটা কি জনগণের কোনো ম্যান্ডেট আছে? আপনারা কোন ক্ষমতা বলে চান যে সংবিধানে যেটা নাই সেটা দিয়ে আপনারা ইলেকশন করবেন এবং পিআর পদ্ধতিতে করবেন? আপনাদের ম্যান্ডেটটা কি? আপনারা কে নির্বাচিত? কেউ তো নির্বাচিত না। নির্বাচিত সংসদে নির্ধারণ করবে কি হবে না হবে। আপনারা একমত হন এটা নিয়ে যে আগামীতে যারা
কিন্তু কিন্তু সংসদ গঠন করবে। জুলাই গণ অভ্যুত্থানই সবচেয়ে বড় ম্যান্ডেট বলা হচ্ছে। এটা আপনার কথার কথা। জুলাই অভ্যুত্থান যদি বড় ম্যান্ডেট হয়, ভোটের কি দরকার? বসে বসে ঠিক করে ফেলেন না কে খাবেন, কয় আসন পাবেন। এখানে নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এরা স্বৈরাচারের 214 দল নাই। আমরা আন্দোলন করেছি, আমরাই বসি। ছাত্রদের কিছু দেন, আপনারা কিছু বানিয়ে করেন, খান, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পিআর পদ্ধতি যদি ভোট করতে চান, তাহলে এখানে আরো কোয়েশ্চেন আছে, যেটা সংবিধানে নাই, সেটা আপনি অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। এই আন্দোলনটা কেন হয়েছিল? যে ভোটাধিকার নাই মানুষের, এই ভোটাধিকারের জন্য লড়াই করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য লড়াই করেছে। তো এখন তো কেয়ারটেকার গভর্নমেন্টও দ্বার প্রান্তে চলে এসেছে, সংসদের কোর্টে এটা রায়ের পথে চলে এসেছে। হয়তো 2-1 দিনের মধ্যে বা এই মাসের মধ্যে এটা রায় চলে আসবে। তাহলে এর বদলে ডক্টর ইউনূসের সরকারের বদলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট স্থাপন করেন আপনি। সেটা নিয়েও তো বিতর্ক আছে যে কেয়ারটেকার ব্যবস্থা আসলে সংবিধানের যে পদ্ধতিতে কেয়ারটেকার ব্যবস্থা আছে সেই পদ্ধতিতে এখন সম্ভব হবে না। তো সংবিধানে যখন নির্বাচন, যে আপনি যখন বলেন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারে না, তো পিআর পদ্ধতি সংবিধানে নাই, আপনি এটা চাচ্ছেন। আর এটা তো সংবিধানের অন্তর্ভুক্ত জিনিস, যেটাকে আদালত বাদ দিয়েছে। আর বাদ দিয়েছে বলে যে আপনি সেই প্রধান বিচারপতিকে দড়ি লাগায়া ঘুরাচ্ছেন, তাকে এরকম একটা শীর্ষস্থানীয় আদালতের ব্যক্তি, তাকে যাচ্ছে তাই আপনি ট্রিটমেন্ট করছেন, এমনকি হত্যা মামলায় দিচ্ছেন। এটা তো মানুষ বুঝে, এই সমস্ত ভুয়া মামলা দিয়ে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সেই জায়গায় এরকম একটা জিনিস আবার সংসদে, এটার জন্য আপনার এত মায়া কান্না, তো সেই জিনিসটা তো আবার ইয়েতে আপনি ইন্ট্রোডিউস করেন, সমস্যা কি? আপনি পিআর পদ্ধতি যদি ইলেকশন হতে পারে, তাহলে ওইটাও হতে পারে। এটা তো আগে হয়ে যাচ্ছে আরো। সো আমি মনে করি যে তারা যে এই সমস্ত উদ্ভট দাবিগুলো নিয়ে আসছে, তারা যেভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে, বিএনপি এখানে বড় চালাকি একটা অভিনয় করে। বিএনপি শুরু থেকে বলছিল যে আমরা চাই না কোনো রাজনৈতিক দলকে করা হোক, নিষিদ্ধ করা হোক। তারপরে যখন এনসিপি দাবি করলো, এটা যখন সফল হয়ে গেল, আওয়ামী লীগকে আপনার এটা কি বলে, নিষিদ্ধ তো না, কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন আবার ক্রেডিট নিচ্ছে আমরাই কিন্তু আগে দাবি করেছিলাম। সে এখনো একই অবস্থা। এখন যখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাব আসছে, তখন বলতেছেন আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাই না। কেন চান না? কারণ হচ্ছে যে আপনারা জাতীয় পার্টিকে সংসদে বিরোধী আসলে দেখতে চান, আপনারা জামাতকে চান না। জামাত স্বাভাবিকভাবে গোসা করবে যে ভাই আমরা তো একসাথে আন্দোলন করেছিলাম, তোমরা শুধু একা একা খাবে, আমাদেরকে তো খাওয়াতে দিতে হয়। সো আপনারা মিলেমিশে খান, আপনারা এই দলের দেবেন না, এই দলের দেবেন না, মিলেমিশে এটা ঠিক করেন। আমরা যেটা চাই, আমরা চাই অবিলম্বে একটা নির্বাচন। আমরা চাই জাতি যে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, সারা দেশে যে স্থবিরতা, যে পুলিশ কাজ করে না, আর্মি কাজ করে না, কেউ কিছু করে না, অফিস আদালতে যান কোনো কাজ হচ্ছে না, সন্ত্রাসীরা সারা দেশে সন্ত্রাস করছে, বিএনপি নেতাদের সাথে ওসিরা গলায় গলায় বসে বসে এই চাঁদাবাজিতে সহযোগিতা করছে, আর্মি হেডকোয়ার্টারে বসে আছে, উপজেলা হেডকোয়ার্টারে, সেখানে যা অফিস হিসাবে আছে। যে এরকম রাষ্ট্র যখন একটা চলছে, যে স্থবিরতা চলছে, সেই স্থবিরতাকে অতিক্রম করতে হলে একটা নির্বাচিত সরকার আমাদের জরুরি। সেটা কিভাবে হবে আমরা জানি না, আমরা একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চাই। জি, এজাজ কবির ভাই, এই যে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বা এই সনদের অধীনে নির্বাচনের দাবি করে আসছেন সবাই, বিএনপি বাদ দিলে বা অধিকাংশ দলই বলা চলে যে নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চাচ্ছেন এবং জুলাই জাতীয় সনদকে একটি আইনি ভিত্তি যাচ্ছেন, কিন্তু বিএনপি সবসময় তার অবস্থানে রিজিড কেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। না, বিএনপিকে আপনি কোন জায়গায় অনড়টা দেখছেন? মানে রিফর্মের মেজরিটি রিফর্মে বিএনপি হ্যাজ এগ্রিড। বিএনপি যে জায়গায় অনড়, সে জায়গায় বিএনপি বিশ্বাস করে যে ওই জায়গায় ওইটা তার রাজনীতি না এবং ওটাই সে ওইভাবেই যাবে, এবং সে যদি ম্যান্ডেট পায়, ইলেকশনে যদি সরকার গঠন করতে পারে, তাহলে সে ওভাবেই ইশতেহার হবে, ওভাবেই তার পরিচালনা হবে। এখানে এটার একটা ভালো দিক হচ্ছে, এখানে খারাপ দিক পাওয়ার কিছু নেই। এখানে ভালো দিকটা হচ্ছে যে অ্যাটলিস্ট যতগুলি দল ঐক্যমত কমিশনে বসে কথা বলছে, এগ্রি ডিসএগ্রি যেটাই করুক, এইটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে প্রত্যেকেই ইজ অ্যাফার্মিং অ্যান্ড কনফার্মিং দ্যাট দে উইল ডু ইট, দে আর ডেডিকেটেড টু ইট, তারা করবে। যে ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে না, আমি এটাতে রাজি না, আমি এটা
আমি এটা পারবো না, আমি এটা করব না, বাট অন্যগুলি আমি করব বা রাজি আছি। তো সবগুলিতে যদি এখন জুলাই সনদে যদি আমি এখন বলি যে না, এখন কথার কথায় যদি বলি যে না বললাম হ্যাঁ করলাম, তারপরে ক্ষমতায় গিয়ে যে দল যদি না করে, সেরকম কিন্তু ব্যাপারটা ঐকমত্য কমিশনে দেখা যাচ্ছে না, কারণ সবাই জিনিসটাকে হ্যাজ টেকেন ইট সো সিরিয়াসলি, এবং আমার কাছে মনে হচ্ছে দে অল আর কমিটেড টু ইট। সো ওইখানে বিএনপির অনর বা এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই, বিএনপির নিজস্ব পলিসি আছে। এখন যেখানে না, আপনারা বলছেন যে এটি জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয় তাহলে বিএনপি সেটা করবে পার্লামেন্টে, তো আগে করলে সমস্যা কি? মানে আগে আপনি কিভাবে করবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আই মিন, আপনাকে কিছু ধারাবাহিকতা বুঝতে হবে। বিশেষ সাংবিধানিক আদেশে জামাত বলছে, আপনাকে কিছু ধারাবাহিকতা বুঝতে হবে। আবার এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে। হ্যাঁ, এখানে বললাম যে এখানে কিছু ধারাবাহিকতা বুঝতে হবে। সেই ধারাবাহিকতাটা কি? সংবিধান একটা ছিল, যেরকমই ছিল এখনও আছে। একটা গণ অভ্যুত্থানের মাঝখানে 300 এমপি নাই হয়ে গেছে, ইনক্লুডিং বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সহ। তখন সরকার কে চালাবে? আপনারা কি এখন বিপ্লবী সরকার গঠন করবেন? বিপ্লবী সরকার কে গঠন করবে? জামাত একটা করবে, এনসিপি একটা করবে, বিএনপি একটা করবে, আওয়ামী লীগ প্রবাসী থেকে একটা করবে, জাতীয় পার্টি আর একটা করবে। তাই করতে চান? সেটা কি সম্ভব? আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে আপনি কি করা উচিত? এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। সো আমাদের লিগ্যাল টার্মিনোলজিতে একটা কথা আপনারা প্রায় শুনে থাকেন, ডক্ট্রিন অফ নেসেসিটি, বাট আরও একটা কথা আছে কিন্তু, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে ল অ্যাভর্স ভ্যাকিউম। আমরা যখন জুরিসপ্রুডেন্স পড়েছি আমরা জানি যে লতে কোনো ভ্যাকিউম থাকতে পারবে না। ইট হ্যাজ টু বি সাইমালটেনিয়াসলি স্পাইডার ওয়েবের মতো, মাকড়সার জালের মতো একটার সঙ্গে আরেকটা জড়িত থাকতে হবে। সো যখন 300 এমপি পলায়ন করে গেল, কেউ নেই, তখন চালাবেটা কে? সেই ক্ষেত্রেই আপনার তখন প্রশ্নটা আসে যে ওকে, যে আইনের বিষয়ে অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন। তখনই এক প্রেসিডেন্ট ওপিনিয়ন ছিল 106-এর অধীনে। এই ওপিনিয়নটা আদালত অ্যাপিলেট ডিভিশন যেইভাবে মানে ওনাদের ওপিনিয়নটা ওনাদের মতো করে দিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। এবং আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি, 106-এর যেই ওয়ার্ডিং, ঠিক আছে, সিমিলার ওয়ার্ডিং হচ্ছে পাকিস্তানও, সিমিলার ওয়ার্ডিং হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনও। সো এখন ওইভাবে আপনার একটা লিগ্যাল ল্যাকিউনাটা আপাতত স্টপ গ্যাপ সিনারিওটা বন্ধ করার জন্যে, ম্যানেজ করার জন্যে আসলো এই বর্তমান গভর্নমেন্ট আসলো। বর্তমান গভর্নমেন্ট এসে এখন সংস্কার, ইলেকশন এবং আরও বেসিক যেসব নেসেসিটিস ওইগুলা চালিয়ে যাচ্ছে এবং ঐক্যমত চালানোর একটা বন্দোবস্ত করছে। তো এইখানে এই মুহূর্তে কথাটা আসছে গিয়ে হলো যে কি আপনার আমাদের এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে। এখন জুলাই সনদটা এক বাস্তবায়নের উপায় আছে যে যেই সরকারে যাবে সে ওইটাকে গিয়ে র্যাটিফাই করে বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে ওইটা ওখানে আনবে বা একটা লিগ্যাল ইমপ্লিকেশনস দিবে, সেটা একটা হতে পারে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে এখানেও আপনাকে ওই গার্জিয়ান সুপ্রিম কোর্টের কাছেই যেতে হবে। সুপ্রিম কোর্ট একটা ওপিনিয়ন যদি দেয় যে এটা লিগ্যাল ভিত্তি, এটা লিগ্যাল এক্সিকিউশন কিভাবে করা যায়, তাহলে একমাত্র সেভাবে হবে। ঘুরে ফিরে আপনাকে সুপ্রিম কোর্টের বাইরে, সুপ্রিম কোর্টের মতামতের বাইরে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। মানে আপনারা বলছেন যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এটি আসলে সুপ্রিম এবং কোর্টের বিএনপির তরফ থেকে, বিএনপির তরফ থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব উনি কিন্তু বলেই দিয়েছেন যে কিভাবে করতে হবে বলেন, যেভাবে করা দরকার আমরা করব, কিন্তু আপনি সঠিক একটা পন্থায় আসেন যেন এইটা ভবিষ্যতে লিগালি চ্যালেঞ্জ না হয়। জি সারওয়ার তুষার, আজকে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির উনি ঐক্যমত্য কমিশনের বেশ কয়েকটি মিটিংয়েও অংশগ্রহণ করেছেন, আপনিও ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। উনি তার একটা ফেসবুক পোস্টে একটা বক্তব্য দিয়েছেন যে ঐক্যমত্য কমিশন গোয়ার্তুমি আচরণ করছে, যুক্তিতে না পেরে গায়ের জোরে কথা বলছেন, গ্রুপিং করেছেন, এখন বলছেন আমরা কেন রাস্তায় গেলাম, আয়নায় নিজের চেহারা দেখুন, উত্তর পেয়ে যাবেন। আপনার কাছে কি মনে হয় যে ঐক্যমত্য কমিশন কি আসলেই গ্রুপিং করেছে বা উনি কিন্তু, আচ্ছা আপনাকে ধন্যবাদ, এবং উনি এটা ঐক্যমত্য কমিশন গ্রুপিং করেছে এই অভিযোগ করেছেন বলে আমার মনে হয় না। আমি ফেসবুক পোস্টটা দেখেছি, উনি বলেছেন যে কাউকে ইঙ্গিত করেছেন, তা আমি এটা ইঙ্গিতটা হলো বিএনপির দিকে, যে আপনারা ঐক্যমত্য কমিশনে গ্রুপিং করেছেন এবং আপনারা এটা ওইটা করেছেন
করার পরে আমরা এখন রাস্তায় নামছি, আমাদেরকে এখন বলতেছেন যে আপনারা কেন রাস্তায় নামছেন। হ্যাঁ, বক্তব্যটা এরকম, ঠিক আছে। জি, ঐক্যমত্য কমিশন গ্রুপিং করেছে, এটা না। মানে কমিশনে আপনারা এই পরিস্থিতি তৈরি করেছেন, ফলে আমাদেরকে এটা করতে হচ্ছে, এটা হচ্ছে তার বক্তব্য, এটা ওনার বক্তব্য। এখন এই প্রেক্ষিতে আপনার প্রশ্নটা এবার একটু বলেন। না, গ্রুপিংটা আসলে কিভাবে করব? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা গতকালকে আমি তো লম্বা সময় আসলে দলকে প্রতিনিধিত্ব করলাম, প্রায় পুরোটা সময়, মাঝখানে অল্প কিছুদিন বাদ দিলে। এবং গতকালকে আমি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলাম আর কি। এখন তো আলোচনাটা একেবারে শেষের দিকে আছে এবং পদ্ধতি বিষয়ক আলোচনা হচ্ছে। গতকাল হুট করে 106-এর কথাটা এসেছে কিছু বিএনপি মনা দলের পক্ষ থেকে। পরবর্তীতে বিএনপি যিনি প্রতিনিধিত্ব করেন সালাউদ্দিন সাহেব, তার বক্তব্য বোঝা গেল যে ওনারা 106-এর কথাটা বলেন। তখন 106-এ আপনি কি করবেন? মানে কথাটা হচ্ছে এরকম, তাদের টোনটা যে যেহেতু ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটেলমেন্ট হচ্ছে না, লেটস গো টু দি কোর্ট। হ্যাঁ, এখন আপনি রাজনীতির প্রশ্নটাকে আদালতে নিয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির প্রশ্নগুলোকে যখন আপনি আদালতকে ব্যবহার করেছেন, এটা নজির খুব একটা ভালো হয়নি। যেমন তত্ত্বাবধায়ক সরকার যখন ওই আপনার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এই যে আদালতকে পলিটিক্সে টেনে আনা, কিংবা আপনার তত্ত্বাবধায়ক বাতিল করা, এই সমস্ত ক্ষেত্রে আদালত যখন জনগণের, যেমন শেখ হাসিনার সময়ে আদালত কি করলো, যে জনগণের আন্দোলনের ফসল যে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটাকে তারা আদালতকে ব্যবহার করে বাতিল করেছে। পরে নজিরগুলো ভালো না, ঠিক আছে। এখন তো 106-এর মাধ্যমে আপনি কি প্রশ্ন করবেন? 106-কে তো আপনার একটা প্রশ্ন পাঠাতে হবে, মানে একটা অপিনিয়ন আপনি চাইবেন। প্রশ্ন কি পাঠাচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করছে যে রাজনীতিটা কি হবে। আপনি যদি প্রশ্ন পাঠান যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, তখন এক ধরনের উত্তর আসবে। আর আপনি যদি প্রশ্ন করেন যে এই সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা, তাহলে উত্তর আরেক রকম আসবে। আপনি কি প্রশ্ন করছেন, দ্যাট ইজ দি মেইন পলিটিক্স। হোয়াট ইজ ইউর ফ্রেম? সো আপনি ধরেন, মানে আমরা যেটা বুঝলাম, আমাদের পক্ষ থেকেও গতকালকে আমরা এটা বলেছি, আমি নিজেও ছিলাম, যে বিএনপি শুরু থেকে কি বলেছে, সংস্কারটা কোথায় হবে? পার্লামেন্টে হবে। কেন সংস্কার পার্লামেন্টে করা যাবে না, এটা আমরা অসংখ্য যুক্তি দিয়েছি, এখানেও দরকার আবার বলবো। এখন যেহেতু পার্লামেন্টে সংস্কারের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল, বেশিরভাগ মানে 90% রাজনৈতিক দল একমত না, এর মধ্যে বিএনপির সাথে আন্দোলনে ছিল এমন দলও আছে। এই কারণে এখন আমাদেরকে আদালত দেখানো হচ্ছে, যে আদালত যদি এখন এটা বলে তাহলে আমরা কি করব। প্রশ্নটা হচ্ছে এরকম, মানে আদালত দিয়ে আপনি এটা বলাবেন যে 106-এর মাধ্যমে যে ইয়েতে যাব আমরা, এটা পার্লামেন্টে সংস্কার হবে, তখন তো আর সবার মুখে। তাহলে আপনি এই যে 1 বছর আলোচনা করলেন, সমস্ত রাজনৈতিক দল পিপলের উইলের প্রতিনিধিত্ব যদি রাজনৈতিক দলগুলো করে থাকে, আদালত তো পিপলের উইলের অধীন। এটা তো একদম ভাই বুঝবেন, ভাই আইনের মানুষ, মানে একেবারে মানে আইনের ভাষা জায়গা থেকেই পিপলের উইলের অধীন হচ্ছে আদালত। পিপলের উইলটা কেমন হবে এটা তো আদালত ঠিক করে দেবে না, বরং পিপল যখন তার একটা উইল ঠিক করবে, এটাকে আপনি একটা কনস্টিটিউশনাল ভিত্তি দিবেন, আদালত ওইটাকে ডিফেন্ড করতে মানে ডিফেন্ড করবে, এটাই আদালত। আদালত কিন্তু কনস্টিটিউশনকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আপনি একটা নতুন কনস্টিটিউশনাল প্যারাডাইম তৈরি করার চেষ্টা করছেন অথবা মেজর রিফর্ম করার চেষ্টা করছেন। এটা দেখেন আদালতের কাজ কি? আদালতের কাজ হচ্ছে যে সংবিধানটা আছে সেটার বেসিক স্ট্রাকচারকে ডিফেন্ড করা। যখন আদালত বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক বলে, কোন যুক্তিতে বলে? এই যুক্তিতে বলে যে তোমার এই সংশোধনীটা আনকনস্টিটিউশনাল বিকজ ইট হ্যাজ ভায়োলেটেড আওয়ার বেসিক স্ট্রাকচার বা কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার। এখন আমরা যেগুলো নিয়ে কথা বলছি কমিশনে, যেমন আপার হাউস হবে, যেমন আপনার ধরেন ওই কি বলে হাইকোর্টে বিকেন্দ্রীকরণ হবে, যেমন আপনার তত্ত্বাবধায়ক সরকারের নিউ ফর্মুলা কিংবা মূলনীতি পরিবর্তন, এগুলো কি আমার এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে, নাকি এগুলো ভায়োলেট করে বেসিক স্ট্রাকচারকে? তো যখনই আপনি বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছেন, তখন আপনি সেটার ব্যাপারে এই কনস্টিটিউশনের অধীনে গঠিত আদালত কিভাবে সেটার ব্যাপারে রায় দেবে? তার তো কাজই হচ্ছে এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে মানে প্রোটেক্ট করা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আরও একটা কারণে আপনি সংশোধনীটা পার্লামেন্টে করতে পারবেন না। 8ম সংশোধনীর নজিরটা নিশ্চয়ই ভাইয়ের মনে আছে, যে ওইটা ছিল এরশাদ হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করলেন এবং তখন আদালত বললেন যে এটা অসাংবিধানিক, বিকজ আওয়ার স্টেট ইজ এ ইউনিটারি স্টেট, সুতরাং আপনি এটা করতে পারবেন না, এবং এটা অসাংবিধানিক বলল। তো সেই সংবিধানের অধীনেই তো এখনো পর্যন্ত চলছে, সেই সংবিধানের অধীনেই যদি আপনি সংসদ গঠন করেন, সেখানে যেটা ইতিমধ্যেই প্রেসিডেন্স আছে যে এটাকে অসাংবিধানিক বলা হয়েছিল, আপনি সেই একই সংবিধানের অধীনে গঠিত সংসদে কিভাবে ওই একই, কারণ এখন কিন্তু এই ইয়েটা আছে, হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করতে হবে, এটা বিএনপিও চায়, আমরাও চাই, সবাই চায়। সো আপনার তো প্রেসিডেন্স আছে যেটা অলরেডি একবার অসাংবিধানিক বলা হয়েছে। সো আনলেস ইউ মানে চেঞ্জ দি বেসিক স্ট্রাকচার, কিভাবে আপনি একই বেসিক স্ট্রাকচারের অধীনে গঠিত সংসদের মধ্যে এটা করবেন? আপনি করতে পারবেন না। এই কারণে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার এখতিয়ার আছে এমন কোনো ফোরামে আপনার যেতে হবে। এই ফোরামটাই হচ্ছে গণপরিষদ। সংসদ কিন্তু সবসময়, কারণ আদারওয়াইজ আপনি এটা এখন করবেন, পুরো জুলাই সনদ সহ পুরো গণ অভ্যুত্থানকে ধরেন এটা একটা ভালো উদাহরণ হচ্ছে জিয়াউর রহমান সাহেব খুব ভালো 5ম সংশোধনী করলেন 75 থেকে 79 সাল পর্যন্ত, পরে এটা 5ম সংশোধনীর মধ্য দিয়ে বৈধতা দিলেন। আজকে 5ম সংশোধনীর স্ট্যাটাস কি? অবৈধ। কে অবৈধ করে গেছে? আওয়ামী লীগ করে গেছে। মানে আপনি সংশোধনীর, এটাই কিন্তু সমস্যা
ওয়েন ইউ হ্যাভ 2/3, আপনার যখন 2/3 আছে, আপনি এটা যে কোনো সময় এসে, কারণ আপনাকে এটা অ্যালাউ করে মানে বিদ্যমান অ্যারেঞ্জমেন্ট, আপনি তখন এটা বদলাই দিবেন। এত ভালো একটা সংশোধনী, পঞ্চম সংশোধনী, এটাকে কিন্তু আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে, এখনো পর্যন্ত এটা মানে বাতিল অবস্থায় আছে। যখন আবার বিএনপি ক্ষমতা আসবে, তারা এটাকে আবার রিভাইভ করবে। তো এই যে র্যাট রেস, একবার বাতিল করা আরেকবার উঠায় দেওয়া, আমরা বলেছি যে এইটার করার, এটা থেকে বেরোতে গেলে জুলাই সনদে যে সমস্ত প্রস্তাব এসছে, সেটা হচ্ছে এটা থেকে কি আসলে মানে চিরস্থায়ীভাবে বের হওয়া কি না, সম্ভব? চিরস্থায়ীভাবে বেরোনো যাবে না। আপনি একটা ইউ আর ক্রিয়েটিং আ নিউ বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? এটা করার পরে যে সংবিধানের অধীনে নতুন ধরনের আমরা একটা ফরমেশন পাবো, তার অধীনে আপনি কিন্তু বলে দিচ্ছেন কীভাবে সংবিধান সংশোধন করা যাবে। সেখানে বলা হচ্ছে যে লোয়ার হাউসে 2/3 লাগবে, আপার হাউসে সিম্পল মেজরিটি লাগবে এবং গণভোট লাগবে যদি আপনি বেসিক স্ট্রাকচার। এটা একটা ওয়েলকাম চেঞ্জ। কিন্তু বিএনপির আরেকটা যুক্তি হচ্ছে যে, আমি যতটুকু দেখলাম যে 106 অনুযায়ী যেহেতু এই সরকার গঠিত হয়েছে, আচ্ছা ভাই, তখন তো আদালতের আপনি আরো ভালো জানেন, আপনি এগুলো কভার করেছেন এবং ফলো করেছেন আমার চেয়ে বেশি নিবিড়ভাবে। 106 এর হিয়ারিংটা কোথায় হয়েছে? আচ্ছা, এটা 106 এর হিয়ারিংটা কোথায় হয়েছে? মিসকনসেপশন। ওকে, আপনি ভুল ভাঙাই না, যদি 100 মানে 106 এর ওপিনিয়ন নিয়েই যদি আপনাদের মানে সন্দেহ সংশয় থাকে, তাহলে তো এই সরকারই তো থাকে। না, কেন থাকবে না? এইটার যখন একজন রিড করলেন যে আমাদেরকে সার্টিফাইড কপিটা দেখান, তখন কোর্ট একটা খুব দুর্দান্ত মন্তব্য করেছেন যে এই সরকার জনগণের অভিপ্রায় দ্বারা গঠিত সরকার। দ্যাটস দি পয়েন্ট। মানে আপনি এই 106 এর মধ্যে একটা ইন্টারেস্টিং কাজ কিন্তু হয়েছে, সেটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ধারা দিয়ে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিসকে প্রতিষ্ঠা করেছেন, দ্যাট ইজ এই গভর্নমেন্ট। এটা খুব ইন্টারেস্টিং, মানে লজিকের জায়গা থেকে। এখন এই যে কনস্টিটিউশনাল কন্টিনিউটির কথা বারবার বলা হয়, এটা 90 সালেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে কনস্টিটিউশন ভায়োলেট করা হয়েছে বারবার। শাহাবুদ্দিন সাহেবকে যখন আপনি কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে ওই প্রধান বিচারপতির জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানালেন, এটা তো আমাদের সংবিধানে ছিল না। তখন তোফায়েল আহমেদ সহ সমস্ত রাজনৈতিক দলের নেতারা বলেছে যে আমরা যেহেতু একমত হয়েছি, আর পার্লামেন্ট বসাতে হবে না, আমরা এমনি এটা আমরা মেনে নিয়েছি, সুতরাং ওকে। এখনও কিন্তু সেই জিনিসই করা হয়েছে। এবং এইটা বলে আমি শেষ করি, ধরেন আমাদের মধ্যে যে একটা ধারা আছে যে ওই যে ভাই যেটা বললেন যে আইন কখনো শূন্যতা ইয়ে করে না, এটা তো সত্য কথা। আপনি যদি ধরেন সংবিধান বাতিলও করে দেন, তবু কি আইন শূন্য হয়ে যায় একটা দেশ? হয় না। আমি একটা উদাহরণ দিই, ল কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার নামে একটা বস্তু আছে। আপনি আজকে এই সংবিধান বাতিল করে দিয়েছেন কিংবা স্থগিত করছেন, পরের দিন আরেকটা ডিক্রি জারি করে বলছেন নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত এই সংবিধানের আইনগুলো দ্বারাই চলবে। এটা তো অ্যাকসেপ্টেড এবং আমাদের ইতিহাসে একাধিক নজির আছে। তো এগুলো থেকে আমরা গ্রহণ করবো না কেন? জি, আনিস আলমগীর ভাই, তাহলে মানে সমাধানটা আসলে কোথায়? সমাধান কি আসলে রাজপথেই নাকি? আপাতত তো রাজপথে মনে হচ্ছে। আর তার চেয়েও বড় বিষয়টা হচ্ছে আসলে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে সেই গ্যারান্টি কি, সেটা তো নাই। এবং এটাই আসলে আরও এক্সপিডাইট করবে এই রাজপথে আন্দোলন। আজকে দেখলাম যে মামুনুল হক সাহেবরা ইয়েতে সফর করছেন, আফগানিস্তান সফর করছেন। আফগানিস্তানে তো ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। আফগানিস্তানের রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়েছে। আবার আপনিও বললেন যে আরেক হুজুর বললেন যে ইয়ে করবেন, এই যে গানের শিক্ষা হবে না ইয়েতে, এখানে বিদ্যালয়ে। হ্যাঁ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। কেন গানের শিক্ষক কি সমস্যা করেছে? হুজুর নিয়োগ দিতে বলেন, তাতে তো কোনো অসুবিধা নাই। যে যার ইচ্ছা সেটা তো করবে। আমরা তো এমন একটা সোসাইটি চাচ্ছি যেটা ইনক্লুসিভ হবে, সেখানে সবার মতামত থাকবে। যেটা আপনারা আগে অভিযোগ করতেন যে হুজুরদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সোসাইটি থেকে, তাদের কোনো কিছু নাই। শেখ হাসিনা আপনাদের যে স্বীকৃতি দিলেন সার্টিফিকেটের, তারপরও হয় নাই, তারপরও অভিযোগ। এত কিছুর পরেও এখন একটা ইনক্লুসিভ সোসাইটিতে আপনারা কেন গ্রহণ করতে পারছেন? এখন কেন নানাজন নানা পথে যাচ্ছি আমরা তো এই যে আলী রিয়াজ কমিটির সাথে বসে এটা সমাধান করে ফেলতে পারতাম, যে সংসদের আইনের অমুক ধারা তমুক ধারা, এগুলো কেন এই যে 106-এর প্রশ্ন এতদিন পরে কেন আসলো? আগে কেন আসে নাই? আমি দেখলাম ওই কমিটিতেই আলোচনা হচ্ছে 106-এর, যে এই সরকারকে অলমোস্ট অবৈধ বলা হচ্ছে। তো এই অবৈধতা নিয়ে এতদিন ধরে তো 1 বছর পরে খবর হয়েছে আপনি অবৈধ সরকার চালাচ্ছে এখন। এটা কোথায় গেল? আর তুষার একটা দিচ্ছে যে 90-তেও এভাবেই চলেছিল, যে তোফায়েল আহমেদরা এক হয়েছে, আমরা তো করেছি। এটা একটা 3 জোটের রূপরেখা হয়েছিল। ওই রূপরেখার ভিত্তিতে সরকার চিফ জাস্টিস প্রধান হয়েছিলেন, এবং সেটা আবার সংশোধনী করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। ওই অ্যামেন্ডমেন্টে গিয়ে ভালো নজির না আমাদের জন্য যে একজন লোককে চাকরি ফেরত দেওয়ার জন্য আপনি সংশোধনী করেছেন। না, যেটা ওই অ্যামেন্ডমেন্টে তুষার, ওই অ্যামেন্ডমেন্টে কিন্তু বাকি কাজগুলো বৈধতা দেওয়া হয়েছে। আমরা তো এখনো তাই চাচ্ছি।
এখনো যে নতুন সংসদ আসবে তারাই অ্যামেন্ডমেন্ট করবে, তারাই সমস্ত বৈধতা দেবে। এর বাইরে কি করে আমরা বলতে পারি যে আমরা এটা করব ওইটা করব, আমার ইচ্ছে অনুযায়ী আজকে এটা করব কালকে ওইটা করব? এগুলো সম্পূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিরা করবে। কিন্তু অনির্বাচিত প্রতিনিধিরা যাদের 2 ভোট পাওয়ার ক্ষমতা নাই, তারা কিভাবে চ্যালেঞ্জ করে যে আমার এটা মানতে হবে, আমার ওইটা মানতে হবে? আনিস আলমগীর ভাই, কিন্তু যেই সংবিধানের অধীনে একটা দল মানে সংসদে গেল, ওই দলই আবার কিভাবে ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে? কেন পারবে না? কারণ আমরা কমিটেড, আমরা আগে কমিটেড ছিলাম, এটা আমরা চেঞ্জ করব। এই যে আমাকে শেষ করতে দেন, আপনি বলেন, অসুবিধা তো নাই। আমরা যে কমিটমেন্ট করেছি সেটা সেই কমিটমেন্টের ভিত্তিতে করেছি। 3 জোটের রূপরেখায় ছিল সংসদীয় পদ্ধতিতে যাওয়ার কথা ছিল। বিএনপি তো ক্ষমতায় ছিল, বিএনপি কি কখনো সংসদীয় পদ্ধতির পক্ষের দল ছিল না তো, কিন্তু তারা তো একমত হয়েছে, তারা তো সেটা করেছে। আর যেটা নিয়ে গন্ডগোল ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, সেটা করে নাই বলেই সেটার জন্য আন্দোলন হতে হলো, সেটার জন্য রাজপথে রক্ত জ্বললো, এই 96-এর একটা ভুয়া ইলেকশন করতে হলো। সে এই এত কিছুর পরেও যে তাহলে আমরা কেন, আমাদের শিক্ষা হচ্ছে না? আমরা এখানে যাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেগুলো সিদ্ধান্ত নিচ্ছি সেগুলোকে আমরা পরবর্তীতে বাস্তবায়ন করব। এখন এই বাস্তবায়নও কতটুকু সম্ভব এটা নিয়ে কেন উদ্বিগ্নতা এই জন্যই যে রাষ্ট্রের একটা বড় স্টেক হোল্ডার রয়ে গেছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তাদের প্রধান একটা রাজনৈতিক দল, আর দ্বিতীয় ভোটের সংখ্যা অনুযায়ী তৃতীয় একটা রাজনৈতিক দল। আপনি তাদেরকে বাদ দিয়ে নিজেরা সব করছেন, তো করেন সেগুলা। ওই যে উনি উদাহরণ দিলেন না, 5ম সংশোধনী যেভাবে হয়ে গেছে ক্ষমতায় আসলে, ইনডেমনিটি দিয়েছেন। ইনডেমনিটি যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনডেমনিটি চলে গেছে, তেমনি আপনি এখন যত ইনডেমনিটি দেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের অধিকারকে স্বীকার করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার ফোয়াতে হবে। আজকে দেখেন চিটাগংয়ে, আমার শহর, সেখানে আমি দেখতেছি পুলিশ করছে, মাইকিং করছে যে যারা আওয়ামী লীগ করে তাদেরকে আশ্রয় দেবে না, ভাড়া দেবে না। এই রাষ্ট্রে এটা হতে পারে? আর যাদের আওয়ামী লীগের মিছিল থেকে যাদেরকে পাবা তাদেরকে ধরে আনবা, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সো যেই সোসাইটি এতগুলো গ্যাঞ্জামের মধ্যে যেতে চায়, এরকম একটা অভ্যুত্থানের পরে যখন রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কথা ছিল, সেগুলো না করে আমরা যখন এগুলোতে চলে যাচ্ছি, আমাদের সামনে যে আর কি অপেক্ষা করছে সেটা তো, আপনি যে হাওয়ার গরম বলছেন, গরম কেন, এর থেকে কঠিন কিছু হবে। আর আমাদের সরকার প্রধান কি করছেন? আমাদের সরকার প্রধান একদিন পরে যাবেন 4 নেতাকে নিয়ে নিউ ইয়র্ক সফরে। সেখানে নিউ ইয়র্ক সফর এত কি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার রাষ্ট্র থেকে, জাতিসংঘ সাধারণ পরিষদ একটা টক শো, এখানে যায় বাকওয়াজ বক্তৃতা ছাড়া তো কিছু হয় না। এই বাকওয়াজ বক্তৃতাতে আপনি 3 দলের 3 নেতাকে নিয়ে যাচ্ছেন, প্রধান 3, এগুলো তো একটা ঘোষ। জি, এজাজ কবির ভাই, আপনারা যেহেতু সরওয়ার তুষার বললেন যে 106 এর রেফারেন্ডাম নিয়ে যে সরকারটা গঠন করা হয়েছে সেটি নিয়েও একটা প্রশ্ন রয়েছে, আবার আপনারা রাজনৈতিক ইস্যুটাকে আবার আদালতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। দেখেন, আমার মনে হয় ইটস এ মিসকনসেপশন, ভুল বুঝাবুঝি হচ্ছে, হয়তোবা বুঝতে পারছেন না দ্য নেসেসিটি অফ দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন, দি ক্রিটিক্যালিটি অফ দি প্রেজেন্ট সিচুয়েশন। এই ক্ষেত্রে এই ধরনের আন্দোলন বা এই ধরনের কনফিউশনে বা এই ধরনের তর্ক বিতর্কে যদি আমরা জড়াই, তাহলে আমার সবার কাছে প্রশ্ন থাকবে যে এই ঝামেলার কে হবে, বেনিফিশিয়ারি কে হবে। এইটা আগে ওনাদেরকে নিজের প্রশ্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ওনারা কনস্টিটিউশনের কথা যেটা বলছেন আগে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে, এই করা হয়েছে, যে না, কনস্টিটিউশনে আগে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের অধীনেই চলে, অ্যামেন্ডমেন্ট করেই হবে। সো সেই ক্ষেত্রে ভবিষ্যতে যেটা হবে অ্যামেন্ডমেন্ট হয়েই হবে। আর 106-এর কথা এখন রিসেন্টলি আমি যেটা দেখলাম যে রিসেন্টলি কথা উঠেছে, আমাদের সুপ্রিম কোর্টের লয়ার শিশির মনির সাহেব এই কথাটা তুলেছেন। সো উনি যখন এই কথাটা বলছিলেন, আমি একটু মনে মনে হাসছিলামই যে উনি যদি 106 নিয়ে বিতর্ক করেনি, তাহলে তো সর্বপ্রথম তো লুজার তো ওনারাই। তো ওনারা যদি এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেন, তাহলে তো ওনাদের নিষিদ্ধ এখনও ওনাদের উপরেই আছে, আওয়ামী লীগ তো বহাল। তো ওনারা 106 চ্যালেঞ্জ করেন কিভাবে, কোন ভিত্তিতে, কোন বুদ্ধিতে, কোন বুদ্ধিতে ওনারা 106 চ্যালেঞ্জ করেন, এই গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করেন, এই গভর্নমেন্টের অ্যাকশনকে চ্যালেঞ্জ করেন? তাহলে তো আপনি গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা হয়, নিজের উপরে ওনারা নিজেরা লিগ্যাল বারটা নিয়ে আসে যে ওনার উপরে যে ইয়েটা ছিল, বাধা ছিল, তো ওনারা চাচ্ছেটা কি আসলে, এটাই বোঝা বড় মুশকিল হয়ে গেছে। এখন জুলাই সনদ,
এটা রাজনীতিকরণ করা হচ্ছে না। আমি যতটুকু বুঝি মানে it is আমি about the- রাজনীতিকরণ না, না, রাজনৈতিক it is- বিষয়টাকে না 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 আপনার না, আদালতের দিকে না, ঠেলে না, দিচ্ছে। না, রাজনৈতিক বিষয়টাকে পাঠানো হচ্ছে, জুলাই সনদটাকে আদালতে পাঠানো হচ্ছে না। জুলাই সনদটাকে কিভাবে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া যায় সেইটার জন্য আদালতের মতামত চাওয়া হচ্ছে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য, জুলাই সনদ লেখার জন্য আদালতে পাঠানো হচ্ছে না। সেটার লিগ্যাল 106 কি লিগ্যালি বাইন্ডিং ভাই? 106 হচ্ছে is an opinion It is an opinion. to the president Yes. and on the basis of doctrine of president and when there should not be any vacuum in the law, ঠিক আছে, আপনাকে তখন এটা মেনে নিতেই হবে। আপনি না মেনে কি করবেন? আপনি হোয়াট উইল ইউ ডু? বাইন্ডিং প্রেসিডেন্ট বলতে আমরা কি বুঝি? হাইকোর্টের অর্ডার কি আরেক হাইকোর্টের উপরে বাইন্ডিং? তাহলে আপনি হাইকোর্টের অর্ডার নিয়ে এসে মনে করতেছেন সব আরেক হাইকোর্ট ওই অর্ডার নাও মানতে পারে। Only binding is appellate division's decisions, which is binding on the High Court and binding as a law of the country, right? কিন্তু এখানে সেটাও বলা হচ্ছে না যে it is a decision. এটা বলা হচ্ছে যে president will seek an opinion when there is a vacuum in the law, and the appellate division will provide the opinion in no matter what it is the appellate division's jurisdiction how they will provide it. শুনানি করে দিতে হবে, এখানে বিচার করতে বসা হয় নাই যে ওপেন বিচার করতে হবে। আপনি একটা মতামত চেয়েছেন, আপনার লয়ার আপনাকে একটা মতামত দিয়েছে, কি ভিত্তিতে দিয়েছে সবাইকে শোনায় দিতে হবে এমন কোনো নজির কোথাও নাই ইহ জগতে। এবং এই কনস্টিটিউশনের 106 এর না, যে 106 ভাষা এর শুনানির কথা আছে আর কি, হ্যাঁ, সম্ভবত। ভাষা যে কোথায় আছে 106 এ 106 এর শুনানির কথা বলে না। শুনানির It is কথা, স্পষ্টভাবে আছে। স্পষ্টভাবে আছে। absolutely jurisdiction of the appellate division ওনারা কিভাবে দিবেন। এখন এইটা এন্টায়ার বিষয়টাকে পলিটিসাইজ করা হচ্ছে আমার মতে। একটা ওই যে আপনি যেটা বললেন হাওয়া গরম করে আপনার অস্থিরতার সংখ্যা যেটা আসতেছে, এখন এই অস্থিরতার সংখ্যাটা যদি আসে, এখানে আবার একই প্রশ্ন, এইখানে বেনিফিশিয়ারিটা কে হবে? এখন দেখেন পিআর সিস্টেম নিয়ে কথা উঠছে, কারা পিআর সিস্টেম নিয়ে কথা বলছে? একটা বিশাল স্টেক হোল্ডার আওয়ামী লীগ তো বাইরে, ঠিক আছে না? এখন লার্জেস্ট সবার চক্ষুশূল হচ্ছে এখন বিএনপি, কারণ বিএনপি এখন একটা বিশাল বড় স্টেক হোল্ডার আছে। এখন অন্য যারা পিআর পদ্ধতি চাচ্ছেন ওনারা কোন হিসাবে বলছেন যে জনগণ চায়? জনগণ ওনাদেরকে কি হিসাবে দিয়েছে, দায়িত্ব দিয়েছে? ওনাদেরকে অতীতের কোনো এক্সপিরিয়েন্স আছে যে ওনাদের পক্ষে জনগণ ছিলেন? গণ অভ্যুত্থান একটা হয়েছে, সেটা সবার কারণেই হয়েছে, শুধু একা ওনার কারণে, আমার কারণে বা ভাইয়ের কারণে না। সো সেই ক্ষেত্রে আপনি যে বারবার বলছেন পিআর সিস্টেম আছে, নেপালে কি হয়েছে? 17 না 18 বছর সরকারের 18 বছরে 17 বা 18 বছরের মধ্যে 12 বার না 13 বার সরকার চেঞ্জ হয়েছে, অথবা ওলট হবে আমার যদি ভুল না হয়, 12 বা 13 বছরে 17 বার না 18 বার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বেসড অন হোয়াট? পিআর। এখন আপনি আপনি ভূ রাজনৈতিক ক্যালকুলেশন করেন না। আমি অতীতে দেখি নেই আমার সভারেন্টির উপরে কিভাবে ইন্টারফেরেন্স হয়েছে, পিআর দিয়ে আপনি কিভাবে এটা সামাল দিবেন? এখন এই পিআর এনে এই অস্থিতিশীল একটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট এনে আপনি কার বেনিফিট দেখছেন? নিজের দেশের বেনিফিট দেখছেন না নিজের বেনিফিট দেখছেন যে আপনি সংসদে গিয়ে বসবেন আর প্লট নেবেন? কি চাচ্ছেনটা কি? এটা তো হয় না। আর আমাদের দেশের প্রেক্ষাপটে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আমাদের ডেল্টাইক পজিশনে, যেখানে একদিকে ভারত, অন্যদিকে চায়না, আরেকদিকে বার্মা, এবং এই জিওপলিটিক্যাল টার্বুলেন্সের মধ্যে পিআর পদ্ধতি কোনোভাবেই আমাদের দেশের জন্য না, এবং এইটা আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে, বিকজ ইউল বি এ হ্যাঙ্গিং গভর্নমেন্ট। আর আপনারা যারা পিআর চাচ্ছেন, কারা চাচ্ছেন পিআর? কোনোদিন সরকারে বসেছিলেন? কেউ তো সরকারে বসেন নাই। কোনোদিন জনগণের ভোটে পার্লামেন্টে আসছেন? কোনোদিন তো আসেন নাই। আচ্ছা, এবার আসেন দলের নিষিদ্ধকরণ। বিএনপি একটা বহুদলীয় গণতান্ত্রিক দল, বিএনপি কোনো সময় বলে নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। হ্যাঁ, একটা যেটা হয়েছে, এনসিপি প্রেশার দেওয়ার পরে, এটা একটা মবক্রেসির মতোই, এনসিপি প্রেশার দেওয়ার পরে এবং অন্যান্য দল প্রেশার দেওয়ার পরে কি হয়েছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এখন চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। এখন যদি পলিটিক্যালি চিন্তা করি, কারা চাচ্ছে জাতীয় পার্টির নিষিদ্ধ? হু উইল বি বেনিফিশিয়ারি অফ ইট? এটা একটা চিন্তা করতে হবে, এটা জনগণকেও চিন্তা করতে হবে। বুঝলাম জাতীয় পার্টি দোসর, এখন জাতীয় পার্টিকে যদি জনগণ দোসর ভাবে, আওয়ামী লীগকে জনগণ দোসর ভাবে, তা জাসদ হয়ে যাবে, ইলেকশন করতে চায়। কিন্তু আপনি এখন পিআর পদ্ধতি চাচ্ছেন, জাতীয় পার্টির নিষিদ্ধ চাচ্ছেন, এগুলো তো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে রে ভাই।
খালি গণ অভ্যুত্থানের কথা বলে জনগণের উপর দায় চাপিয়ে, ছাত্রদের শহীদদের উপরে দায় চাপিয়ে দিয়ে আপনি আপনার রাজনীতি চালায় যাবেন আর দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলবেন, এটা হবে না। এটা কোনো ক্রমে এটা হতে দেওয়া যাবে না। সারওয়ার তুষার, আজকে গণমাধ্যমের একটা খবর ছিল যে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হচ্ছে। যদিও গণ অধিকার পরিষদের একজন নেতা বলেছেন যে এই সব বিষয় নিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি এখন পর্যন্ত। এ ধরনের কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আলোচনা বা সামনের দিকে এগোবে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, এটা উত্তর দিচ্ছি। তার আগে একটু বলি যে 106-কে চ্যালেঞ্জ করলে গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা হয়, ইটস খুবই উইয়ার্ড আইডিয়া। গণ অভ্যুত্থান ইজ বিয়ন্ড গভর্নমেন্ট। গণ অভ্যুত্থান শুধু গভর্নমেন্ট না, আপনি আরও 10টা সরকার গঠন করবেন প্রয়োজনে। গণ অভ্যুত্থান তো গণ অভ্যুত্থান, যেটা মানে যেটা হয়েছে এটা শেষ। এটাকে আপনি কোনোদিন আন্ডু করতে পারবেন না। ফলে 106 নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, সেটা আমরা আবার সেটেল করবো, অসুবিধা নেই, আলোচনা করবো। ওই গণ অধিকারের যে নিউজ, এটা আমরাও দেখেছি। এটা তো অনেক ধরনের গুঞ্জন তো থাকে, কখনো আমাদেরকে জামাতের দিকে ঠেলে দেয়, কখনো বিএনপির দিকে ঠেলে দেয় কেউ। এখন এটা আমরা কমিশনের বিভিন্ন ইস্যুতে আমাদের তো বিভিন্ন জনের সাথে বসতে হয়, এবং আমরা ধরেন বিএনপি কেন্দ্রিক একটা ব্লক আছে, জামাত এবং ইসলামপন্থীরা একটা আলাদা ব্লক করার চেষ্টা করছে। আমাদেরও চেষ্টা আছে যে মধ্যমপন্থী, ডেমোক্রেটিক এবং বাংলাদেশপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে একসাথে করার একটা, এটা তো নাথিং রং উইথ ইট। অনানুষ্ঠানিক আলোচনা নানাভাবে নানা ফোরামে হতে পারে, এবং যেহেতু এই দলে অনেকেই আছেন যারা একসময় এই 18-24-এর মধ্যে থেকে উঠে এসেছেন, ফলে একটা যোগাযোগ তো খুব ঘনিষ্ঠ যোগাযোগই আছে, কিন্তু কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা এরকম কিছু হয় নাই। এটা আরও সময় লাগবে। যদি হয়, যদি হয়, আমি জানি না এখনও, কিন্তু যদি হয় এটা একটা পজিটিভ ঘটনাই হবে যে সব ইয়াংরা এক জায়গায় আসতেছে। এটা একটা ভালো মেসেজ দিবে, এবং মানে পলিটিক্সে ওই যে বিএনপি এবং বিএনপির বাইরে ইসলামপন্থী দল, এর বাইরে একটা মাঝামাঝি আরেকটা ব্লক তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফলে এখনও চূড়ান্ত করে কিছু বলা যাবে না, পুরো সম্ভাবনাটাকে আমি নাকচ করে দিচ্ছি না, আবার আমি কনফার্মও করছি না, কিন্তু এটা সময়ে আরও যেতে দিতে হবে। ইন দ্য মিন টাইম আমরা মনে করি যে কমিশনে আমাদের বিভিন্ন ইস্যুতে আমাদের মিত্র আছে যারা মনে করে যে ইলেকশনের আগেই রিফর্মগুলো করতে হবে, এবং সেটা এই জুলাই সনদটার একটা আইনি ভিত্তি দিতে হবে বা সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এটার সাথে পুরো হাউসের টেম্পারমেন্ট ইনক্লুডিং দি গভর্নমেন্ট অ্যান্ড দি কমিশন সবাই কিন্তু এটা এই প্রশ্নে একমত, শুধু বিএনপির এখানে ভিন্নমত আছে। এবং সেটা তারা যেটা উনি বললেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেই চলতে হয়, চলতে আপনি কনস্টিটিউশনটাকে একদম একটা ডেড কনস্টিটিউশন বানায় ফেলছেন। আর ধরেন আপনার দেশে কি এমন পরিস্থিতি কখন আসবে না যখন আপনার ইউ নিড আ নিউ কনস্টিটিউশন? এটা কি বাইবেল না? কিন্তু আনিস আলমগীর ভাই যেটা বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো দুটো বড় স্টেক, না, এটা তো খুব ডেঞ্জারাস স্টেটমেন্ট। আমি একটু অবাক হলাম যে আওয়ামী লীগ এখন আর বাংলাদেশের রাজনীতির কোনো স্টেক হোল্ডার না, তারা পরিষ্কারভাবে একটা দেশ বিরোধী শক্তি। তারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের যেটা মানে সবসময় যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ওখানে শেল্টার নিয়ে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে আপনি কিভাবে বলতে পারেন তাদেরকে স্টেক হোল্ডার? আওয়ামী লীগকে এখন কোর্টের মাধ্যমে প্রমাণ করে আসতে হবে যে দে আর পলিটিক্যাল পার্টি। এটা তো একটা এখন সন্ত্রাসী গোষ্ঠীর মতো, এবং তাদের কোন কার্যক্রমটা বাংলাদেশপন্থী? তারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, সমস্ত অ্যাক্টিভিস্ট, সমস্ত জুলাই আন্দোলনের বিপ্লবীদের তারা বলতেছে চান্স পেলে তারা জুলাইকে তারা বলে জুলাই দিবে, এরকম। হ্যাঁ, তারা জুলাবে। আপনি তাদেরকে কিভাবে বলতে পারেন যে তারা স্টেক হোল্ডার? দে আর নট আ স্টেক হোল্ডার এনিমোর। তাদেরকে যেটা হয়েছে যে আপনার এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কখনো, ধরেন এখানে বিএনপিও একসময় বাংলাদেশ শাসন করেছে, ওইটার পার্ট জামায়াত ইসলামীও হয়েছে, এবং সেই সমস্ত শাসনের কিছু সমালোচনা, কিছু অনেক সমালোচনা আছে, করা যাবে। স্টিল দে আর আ পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, ইনক্লুডিং এই যে সামরিক স্বৈরাচার এরশাদ, তাদের বিরুদ্ধেও কিন্তু কখনো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগ ওঠে না, যেটাই শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে উঠেছে, এবং সেটা জাতিসংঘ দ্বারা মানে সার্টিফাইড। এটা জাতিসংঘ এটা বলেছে যে এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ঘটেছে, কোনো নর্মাল ফৌজদারি অপরাধ ঘটে নাই। এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে আপনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা যাবে। ফলে আমি সমস্ত স্টেক হোল্ডার বাংলাদেশে যারা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, এবং আমার একটা প্রশ্ন ছিল সবসময়, এখনো আছে, যে আমরা কেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলব না? আওয়ামী লীগের বিচার, আপনি আওয়ামী লীগের অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে, কিন্তু শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা দরকার। শি ডিজার্ভস ইট, এবং এটা কিন্তু জাতিসংঘ বলেছে যে বাংলাদেশ যদি চায় তাহলে আমরা এ ব্যাপারে হেল্প করব। জি, আনিস আলমগীর ভাই যেটাই বললেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আর কোনো স্টেক হোল্ডার নয়, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গোষ্ঠী। সেটা তুষাররা স্বপ্নে দেখতে পারে, কিন্তু আওয়ামী লীগের কতজন মানুষ আছে এই দেশে যারা রাজনীতি করছে, তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমে নাই, এটা তো অস্বীকার করার উপায় নাই। ওরা তো আফগানিস্তানে যাবে না, পাকিস্তানও যাবে না, ওরা কই যাবে? ওরা তো ইন্ডিয়াতেই যাবে। কোথায় যাবে? 71 সালেও তো তারা ইন্ডিয়াতেই ছিল, নতুন কিছু তো না। যখন দেশের মধ্যে থাকতে পারছে না, দেশের মধ্যে অত্যাচার, অবিচার, কাটাকাটি হচ্ছে, তা আশ্রয় নেবে কোথায়? পার্শ্ববর্তী দেশেই যাবে, হয় মায়ানমারে যাবে,
নতুবা ইন্ডিয়াতে যাবে, তারা তো আফগানিস্তানে যাবে না। যেমন মামুনুল সাহেব আফগানিস্তানে গিয়েছে শরিয়া আইন কীভাবে চলে সেটা শেখার জন্য, এবং সেটা এসে এখানে বাস্তবায়ন করবেন। আর তুষাররা হয়তো পাকিস্তানে যাবে বা অন্য কোনো দেশে যাবে, কিভাবে রাষ্ট্র চলবে সেটা জ্ঞান অর্জন করবে। কিন্তু আমেরিকাতেও যেতে পারে, ওদের আমেরিকার সাথে ওদের ভালো সম্পর্ক। আর যে দুইটা দল আবার এক হওয়ার কথা বলছে, আজকে একটা সুন্দর মন্তব্য করছে একজন, আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি যে আমাদের কিন্তু 1 মিনিট সময় পাবেন আর। এই তরুণরা একটা রাজনৈতিক দল করতে চায়, তারা যদি একই, তুষার যেটা বললো 18-তে জন্ম হয়েছে নূরদের দলের এবং ওদেরটা জন্ম হলো 24-এ, এবং একই আদর্শে একই ইয়েতে, তো একই আদর্শ হলে তো আলাদা থাকার দরকার কি? আমি বলছি যে আলাদা আলাদা দোকানের দরকার নেই, একসাথেই থাকা উচিত। তারা একটা শক্তি হয় তরুণদের, আমি এটা অভিনন্দন জানাই। সেখানে আরেকজন মন্তব্য করেছে, আপনি অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু তারা তো যে মহাসড়কে আছে, তো সেখানে 1 লাইন 2 লাইন করার কি দরকার? 6 লাইনের জামাত ইসলাম করলেই তো হয়, জামাতকে শহর নিয়ে করলেই তো হয়, একসাথে মহাসড়কে যাবে। তা আলাদা আলাদা রাজনৈতিক দল খোলার তো কোনো দরকার নেই। এজাজ ভাই 1 মিনিট সময় আছে। না, বা 1 মিনিটে তো এত কথা বলতে পারবো না, তবে একটা বলি যে এই জুলাই আন্দোলনের ফলে একটা খুব ভালো দিক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশি যে আছি, এটা হয়েছে। আমরা সবাই বাংলাদেশি, এবং টু মাই ইয়াং ব্রাদার্স আই উইল সে যে রাজনীতিতে আসলে আরও অনেক ব্যাপার স্যাপার আছে যে সবসময় আসলে আবেগ দিয়ে হয় না। আর সার্বভৌমত্বের মানে ক্ষতিগ্রস্তের দ্বার প্রান্তে আমরা প্রায় চলে গিয়েছিলাম, এটা আমরা প্রত্যেকে সাক্ষী। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রেখে আমার মনে হয় সব রাজনৈতিক দলের কাজ করতে হবে, এবং বর্তমানে এই দেশে কোনো অস্থিরতা আনা যাবে না, কোনোভাবে কোনো ধরনের অস্থিরতা আনা যাবে না। এই অস্থিরতা আনা মানেই আপনারা দোসরের দোসর, এই অস্থিরতা আনা মানেই আপনারা ওই স্বৈর শাসকের দোসর, অথবা আপনারা তাদের প্ল্যান বাস্তবায়ন করতেছেন প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, বুঝে হোক না বুঝে হোক। সো এই সরকারকে পাস করতেই হবে, ইলেকশন হতেই হবে। হ্যাঁ, আপনারা পার্লামেন্টে গিয়ে তখন চেঞ্জ করেন। জামাত যদি মনে করে যে আপনারা পার্লামেন্টে গিয়ে করবেন, শরিয়া আইন আনেন না। কোন শরিয়া আইন আনবেন? বাংলাদেশে শরিয়া আইন নাই কে বলছে? আমি তো বলি বাংলাদেশে শরিয়া আইন আছে। বাংলাদেশে শরিয়া আইনের চেয়ে আরো বেশি আছে, সবার জন্য আইন আছে, হিন্দুদের জন্য আইন আছে, মুসলমানদের জন্য আইন আছে। হয়তো জনগণের ভোটে আপনারা ক্ষমতায় যাবেন না, বলে এই কথাটা বলছেন। শুনেন, প্রবলেমটা হচ্ছে এইখানেই অ্যাজাম্পশনটা করে নিয়ে সবাই বিএনপির দিকে তীর ছুটছে। এই জন্যই সবাই ধরে নিচ্ছে যে না, আমি তো কেকের অংশটা পাচ্ছি না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে সারা দেশে, যেভাবে বিএনপি কি এখন সারা দেশ যেভাবে দখল করে রাখছে, 7,000 লোকের উপরে বিএনপি বহিষ্কার করেছে। বহিষ্কার করে কি করেছে? ওরা তো দলে সরকার আছে। কি করবে? ওরা তো আরো দ্বিগুণ উপায়ে চাঁদাবাজি করছে, এখন তারা কেউ ধরতে পারে না, কারণ সেটা এখন বিএনপি করে না। বিএনপি তার প্যাডে গিয়ে থানায় গিয়ে মামলা করছে। এইটা কোন দল করেছে সেটা আমি দেখা। স্বীকার করছি, তাহলে বিএনপির পক্ষ থেকে আর কি করতে হবে? নিজে কি নিজের কর্মীদেরকে ফাঁসি দিয়ে দিবে? সেটা করবে সরকার, সেটা করবে সরকার, সেটা করবে সরকার, সেটা সরকার করবে, সরকারের পুলিশ করবে, সেটা বিএনপি না। বিএনপি তার দলের থেকে যতটুকু দায়বদ্ধ, যতটুকু সম্ভব প্রত্যেকটা কাজ করছে। আমি আপনার সাথে দ্বিমত করছি না, সবকিছু করছে, কিন্তু সরকার যে করবে তারা তো ভয়ের মধ্যে আছে। সেটা সরকারের ব্যাপার। এইজন্যই তো বলছি আর ঝামেলা করেন না, আপনারা আর পিআর নিয়ে আন্দোলন করেন না, ইলেকশনের জন্য আসেন, তারপরে দেখেন কি হয়। তারপরে যদি বিএনপি খারাপ করে, বিএনপি আবার বিন্যাস হয়ে যাবে। জি জি জি, সেই জায়গাটাতে তো আসতে দিচ্ছে না। তার আগে কেন্দ্র দখল করবে। আমাদের সময় একেবারে শেষ। কেন্দ্র দখল করবে জামাত। গুগলে সার্চ করবেন যে থানা ঘেরাও করে নিজেদের কর্মীকে ছিনিয়ে আনলেন বিএনপি নেতারা, এটা কয়টা সার্চ রেজাল্ট আসে? জামাত ঠিক আছে, জামাত অবশ্যই তারাও সমালোচনার মধ্যে পড়বে। মানে না, আমরা এই নজির সৃষ্টি করতে চাই না যে প্রথমে আমাদেরকে অ্যারেস্ট করবে, আপনাকে থানায় সবচেয়ে বেশি কর্মী বিএনপিরই বহিষ্কার হয়েছে। শেষ করে ক্রেডিট, মানে ট্রফি উচ্চানোর মতো না। আমাদের 7,000 কর্মীকে বহিষ্কার করেছে, এটা ট্রফি উচ্চানোর মতো না। এটা একটু মানে আরো একটু লোয়ার টোনে বলতে হবে, কারণ এটা হচ্ছে যে এটা তো আপনার একটা মানে দুর্বল দিক। বাংলাদেশে এবং কি করে রাতের বেলায় এত চাঁদাবাজি অন্য কোনো দলে করে নাই। এনিওয়ে, রাতের বেলায় আপনি বহিষ্কার করছেন, সকালবেলা বহিষ্কার ছুটিয়ে দিচ্ছেন, এরকম কয়টা নজির লাগবে? আমি আমার নরসিংদী থেকে একাধিক নজির দিতে পারবো। এই যে আজকে যে যমুনার সাংবাদিকের উপর হামলা হয়েছে নরসিংদী থানায়, যেই লোক এটা নেতৃত্ব দিয়েছেন তিনি বহিষ্কৃত নেতা, কিন্তু তিনি সমস্ত শেল্টার নিয়েই কিন্তু ওখানে চলছেন। আমার এলাকায় পলাশে এরকম চাঁদাবাজির কারণে যাকে বহিষ্কার করে দিয়েছে, পরের দিন হেভিওয়েট নেতা তার বহিষ্কার ছুটিয়ে দিয়েছে। এগুলো আমাদের সময় একেবারে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।